Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 chapter 7 history subject part 2. এই চ্যাপ্টার 7 পার্ট 2 আজকে আমি তোমাদের সামনে শেয়ার করার আগে আমি বলবো যে আমাদের কিন্তু পুজোর মরশুম চলছে। এই পুজোর মরশুমে কিন্তু খুব আনন্দ উপভোগ করব, কিন্তু তার সাথে সাথে যদি একটু পড়াশোনার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু কি হবে, আমাদের এই পুজোর পরে কিছু সমস্যা এসে যায় যে এটা শেষ হয়নি, ওটা শেষ হয়নি। সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তাই এই ভিডিও শেয়ার করার আগে তোমাদের বলবো আমরা কিন্তু একটু পড়াশোনার সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের পুজোটাও উপভোগ করা যাবে, আবার পরীক্ষাটাও কিন্তু 100% উপভোগ করা যাবে। তাই আমি বলবো যে আজকে এই চ্যাপ্টারটা অর্থাৎ 7 চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব। আর এই আলোচনার শুরুতেই বলবো কোন বই থেকে আজকে আলোচনা করব। দেখো, ইতিহাস ও পরিবেশ ক্লাস 10 বাণী সংসদ, এই বাণী সংসদের বই থেকে আমি কিন্তু তোমাদের শেয়ার করব। কারণ কি, এই বাণী সংসদের বইটাতে কিছু ডিটেলস দেওয়া থাকে, এই ডিটেলসগুলো কিন্তু অন্যান্য বইতে কম থাকে। তাই আমি বলবো না থাকে না, কিন্তু যার কাছে যে বই আছে তারা কিন্তু সেই বইটা নিয়ে বসবে। তাহলে বসলে পরে কি হবে, লাইন বাই লাইন আমি তোমাদের সাথে আলোচনা করব কোথা থেকে, এই যে এই চ্যাপ্টার থেকে, বিংশ শতকে ভারতে নারী, ছাত্র, প্রান্তিক ও জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকের এই আলোচ্য বিষয়ের আগে আমি এখানে টপিক লিখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলন ও নারী সমাজ। 2 নম্বর দেখো টপিক, বিংশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 3 নম্বর দেখো অহিংসা, অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। দেখো, এই ছাত্ররা কিন্তু সব পারে, ছাত্রদের এমন কিছু নেই যে অর্থাৎ ছাত্ররা পারে না, ছাত্ররা তাই সব পারে। তখন থেকেও কিন্তু এই আন্দোলন চলেছে, এখনো কিন্তু ছাত্ররা আন্দোলন করে, ছাত্ররা ইচ্ছা করলে সবই করতে পারে। অর্থাৎ এটা বলবো যে পরীক্ষায় যদি 100% নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো এবং তোমরাই করতে পারবে। আমি বলবো যে ছাত্ররাই এটা করতে পারবে। তাই দেখো, এই শুরুতেই আমি কোন চ্যাপ্টার থেকে আলোচনা করব বলেছি যে এই যে চ্যাপ্টার, এখানে এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এখান থেকে শুরু করব। এখানে শুরু করে কিন্তু পার্ট টু পাই আলোচনা করব। আর এই আলোচনার সাথে সাথে এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসার মতো, অর্থাৎ মাধ্যমিক 2026 যারা দেবে তারা, আর 10-এ যারা পড়ছো তারা তো সবাই একই, কিন্তু এই 10-এ কিন্তু একটা সামেটিভ বাকি আছে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ শেষ হয়ে গেছে, এখন কিন্তু থার্ড সামেটিভে কিন্তু অ্যাপিয়ার হতেই হবে। এবং এইখান থেকে যে কোশ্চেন শেয়ার করব সেগুলো কিন্তু থার্ড সামেটিভে আসবেই। আর এর সাথে সাথে এখানকার বাকি কোশ্চেনগুলো চলে যাবে কোথায়, মাধ্যমিক 2026-এ চলে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, শুরুতেই আমি বলবো যে ইতিহাস ও পরিবেশ ক্লাস 10 বাণী সংসদ এই বই থেকে শেয়ার করব। কেন? কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস কিছু পাওয়া যায়, এই ডিটেলস কিছু পাওয়া যায় বলেই কিন্তু আমি এই বইটা থেকে শেয়ার করব। আর এই বইটা থেকে শেয়ার করলে এখানকার কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো টাইপের আসে, অর্থাৎ লেখাটা খুব সুন্দরভাবে লেখা আছে, বিস্তারিত লেখা আছে, অর্থাৎ ডিটেলস লেখা আছে। এবার আমরা চলে যাই শুরুতে, যে কোথা থেকে শুরু করব আমরা। দেখো, শুরুতেই আমি বলবো যে আজকে আমরা 103 পাতা থেকে শুরু করব। তোমাদের যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বই নেই তারা যে কোনো বইয়ের অর্থাৎ যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে। কিন্তু চ্যাপ্টারটা মনে রাখতে হবে যে 7 চ্যাপ্টার, বিংশ শতকে ভারত, নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য, বিশ্লেষণ, এখান থেকে আলোচনা করব। তাহলে আর আলোচনা করব কি, সশস্ত্র বিপ্লবী আন্দোলন ও নারী সমাজ। দেখো, আমি পাই টু পাই পড়বো। দেখো, স্বদেশী যুগে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে, এই গুপ্ত সমিতির সদস্যরা বিপ্লবী নামে পরিচিত। তাহলে দেখো, এখানে কিন্তু এই বিপ্লবী নামে পরিচিত কারা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আত্মবলিদানের মাধ্যমে এই দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করাই বিপ্লবীদের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। দেখো, আমাদের যখন ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু আমরা ঘুরে দাঁড়াই। তাই ভারতবর্ষের নারী সমাজও কিন্তু সেই সময় ঘুরে দাঁড়িয়েছিল। আর এই পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু সমান ভূমিকা পালন করেছিল এই বিংশ শতকের গোড়ায়। তাহলে দেখো, বিংশ শতকের গোড়ায় মহারাষ্ট্র, পাঞ্জাব ও বাংলা, অর্থাৎ বাংলায় বিপ্লবী আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে। দেখো, এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের যোগদান ছিল নজর কাড়ার মতো। অর্থাৎ নজর কাড়ার মতো মানে কি, জানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সব জিনিসের মধ্যে একটা ভালো জিনিস থাকে, সেটার প্রতি নজর, সেটাই হচ্ছে এই নজর কাড়া। তো এই কর্মে সামিল হওয়া নারীদের মধ্যে কে কে ছিলেন? ভগিনী নিবেদিতা একটি বিশেষ স্মরণীয় নাম আমরা পড়েছি।
বাংলায় বিপ্লবী ভাবধারার পরিপোষক হিসাবে সরলা দেবী চৌধুরানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর দক্ষিণ কলকাতায় তার বাসভবন একসময় বিপ্লবীদের আখড়া হয়ে উঠেছিল। বিপ্লবীদের কাছে এই পিসিমা নামে খ্যাত এই ননিপালা দেবী, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে একসময় নিয়মিত বিপ্লবীদের আশ্রয়দান, অস্ত্র সরবরাহ করা তিনি ছিলেন। 1818 খ্রিস্টাব্দের 3 নম্বর আইন সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী। তাহলে প্রথম মহিলা রাজবন্দী, এটাও ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করে নেবে। বহির্ভারতে বিপ্লবী আন্দোলনের সংগঠন ও পরিচালনার ক্ষেত্রে এই ভিকাজি রুস্তম কামা অর্থাৎ মাদাম কামা নামে যিনি পরিচিত, এটাও ইম্পর্টেন্ট। এই মাদাম কামা কে? তাহলে দেখো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, তাকে ভারতের সশস্ত্র বিপ্লবীদের জননী বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে তিনি ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। অর্থাৎ আমাদের জাতীয় পতাকা কিন্তু আমরা জানি সেই জাতীয় পতাকাটা কীরকম, এই জাতীয় পতাকাটা হলো তেরঙ্গা, অর্থাৎ গেরুয়া সাদা সবুজ, সেই পতাকায় উত্তোলন করেছিলেন। এবার দেখো এই তারপরে দেখো অন্যান্য যে মহিলারা তারাও কিন্তু পিছিয়ে ছিলেন না। তাদের মধ্যে দেখো কে কে ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীনা নাগ প্রমুখ সম্পর্কে স্বতন্ত্রভাবে আলোচনা করা প্রয়োজন। দেখো এবার দীপালি সংঘ, এই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ এই লীলা নাগ, কত 1900 থেকে 1970, ঢাকায় 1923 খ্রিস্টাব্দে দীপাবলি সংঘ গঠন করেন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সঙ্গে অন্যতম সদস্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। লীনা নাগ বেথুন কলেজ থেকে BA ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে প্রথম মহিলা হিসাবে MA পাশ করেন। এই যে লীলা নাগ, এটা প্রথম মহিলা হিসেবে BA পাশ করেন। এই সংঘের প্রধান উদ্দেশ্য ছিল বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করা এবং নারী সমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে তাদের এই আত্মসচেতন করে তোলা, আর রাজনৈতিক সামাজিক চেতনার প্রসার ঘটিয়ে তাদের এই স্বয়ং সম্পন্ন করা, এই ছিল ওনার উদ্দেশ্য। এই ব্যাপারে এই দীপালি সংঘের তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মেয়েদের সাহস ও শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নিয়মিত সদস্যদের লাঠি চর্চা, অর্থাৎ লাঠি চর্চা, লাঠি খেলা, শরীরচর্চা, লাঠি খেলা, অস্ত্র চালনা, তরবারি শিক্ষা দেওয়া হতো। তাহলে তখনকার অস্ত্র বলতে লাঠি আর অস্ত্র, তরবারি, তীর ধনুক, এই ধরনের অস্ত্রগুলো আমাদের নারীরাও কিন্তু শিক্ষালাভ করেছিল। আর দীপালি শিল্প প্রদর্শনী গড়ে তোলার মধ্যে দিয়ে হাতের কাজ, শিল্পকর্মে নারীদের উৎসাহ দেওয়া, এটাও কিন্তু তিনি করেছিলেন। আর নারী শিক্ষার বিস্তারে এই সংঘ বিভিন্ন উদ্যোগ নেয়, অর্থাৎ ঢাকায় বিভিন্ন স্থানে 12টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হতো না, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। শিক্ষা ভবন, নারী শিক্ষা মন্দির, দীপালি স্কুল প্রভৃতি ইংরেজ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রীনিবাস প্রতিষ্ঠা করা। তাহলে তো বয়স্কদের শিক্ষা দেওয়ার দরকার আছে, সেই জন্য তিনিও কিন্তু এটা করেছিলেন। 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতায় অধিবেশনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে মহিলা সত্যাগ্রহ সমিতি গঠন করেছিলেন তাতে দীপাবলির সঙ্গে সদস্যরা ছিলেন। 1931 সাল থেকে লীলা নাগের সম্পাদনায় জয়শ্রী নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই দীপালি সংঘটা বুঝলাম। এবার আসবো আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, যেটা খুব নাম করা বাংলায়, দেখো 1911 থেকে 1932 সাল, বাংলায় সশস্ত্র বিপ্লবী নারীদের মধ্যে একজন উল্লেখযোগ্য নারী হলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার। চিত্রটা দেখে নাও। হ্যাঁ, তার ছদ্মনাম ছিল এই ফুলতার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। উত্তর সমেত ঢাকা বোর্ডের IA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। এরপর তিনি কলকাতায় বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে BA পাশ করেন। ঢাকায় থাকাকালীন তিনি প্রথমে এই লীলা নাগের দীপালি সংঘ এবং পরে কলকাতায় এই কল্যাণী দাসের ছাত্রী সংঘ যোগদান করেন। মাত্র দেখো 20 বছর বয়সে তিনি চট্টগ্রামে এক স্কুল প্রধান শিক্ষিকার পদ যোগ দেন। তাহলে 20 বছর বয়সে স্কুল শিক্ষিকা, বা বুঝতেই পারছো তার কতটা মেধা তিনি। হ্যাঁ, তো অর্থাৎ মেধাবী তিনি। অর্থাৎ মাস্টারদা সূর্য সেন প্রথম দিকে তাকে দলে নিতে চাননি, কিন্তু তার এই ঘনিষ্ঠ জেদের কাছে নতি স্বীকার করে তিনি প্রীতিলতাকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখায় যোগ দেন। তাহলে দেখো এই যে চিত্রটা দেখে মনে হচ্ছে সাধারণ একজন মহিলা, কিন্তু ইনি সাধারণ মহিলা নন। অর্থাৎ আমাদের মহিলাদের মতো, অর্থাৎ আমরা নারী সমাজে যারা আছি তাদের মধ্যে থেকেই কিন্তু এরকম মেধা আছে এবং তারাও কিন্তু এইরকম আন্দোলনে যোগদান করতে পারে এবং মেধাবীও হতে পারে। এবার চলে যাব আমরা 103 পাতা থেকে চলে যাব 104 পাতায় চলে যাব। 4 পাতায় গিয়ে আমরা দেখব যে
আহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অর্থাৎ 18 এপ্রিল 1930 ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জালালাবাদ পাহাড়ি যুদ্ধ আমরা ছোট্টবেলায় গল্পে পড়েছি 1930 সাল। এই ধলঘাটের যুদ্ধ 1932 সাল তিনি অংশগ্রহণ করেন। মাস্টারদার নির্দেশে তিনি কয়েকজন বিপ্লবী সঙ্গে নিয়ে 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। তাদেরকেও কতটা সাহস রাখতে হয়েছে। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে যুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েন এবং তাতেই অর্থাৎ আগেই পটাশিয়াম সায়ানাইড, দেখো এটা একটা 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 রাসায়নিক পদার্থ। এই পদার্থটা কিন্তু খাওয়ার সাথে সাথেই তুমি বলতেও পারবে না যে তোমার নামটা শুরুটা কি দিয়ে, বা তুমি কোথায় থাকো, কোনো কিছুই কিন্তু তোমরা বলতে পারবে না। অর্থাৎ এটা তোমরা বলতে পারবে না, এই সেন্সে বলছি যে যারা এটা পরীক্ষা করেছেন তারা কিন্তু তাদের প্রথম অক্ষরটাও বলতে পারেননি ঠিকঠাকভাবে। তাই বলবো যে এই পটাশিয়াম সায়ানাইড মানে জিভে দেওয়ার সাথে সাথে একদম সুইচের মতো, অর্থাৎ কারেন্ট যেমন কাজ করে লাইট দেওয়ার মানে অর্থাৎ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন শুরু, অর্থাৎ লাইট জ্বলে যায়, এটাও তেমনি সঙ্গে সঙ্গে মারা যান। তাহলে এইভাবে ভারতীয় মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ 21 বছরের প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার সম্পর্কে জানলাম। এবার আসবো আমরা কল্পনা দত্ত 1913 থেকে 1995। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে কল্পনা দত্ত ছিলেন অত্যন্ত স্মরণীয় এক নাম। চট্টগ্রামের মেয়ে কল্পনা দত্ত ছাত্রী জীবনে প্রীতিলতা ওয়াদ্দেদার সহপাঠিনী ছিলেন। তিনি ছিলেন বেথুন কলেজের বিজ্ঞানের ছাত্র। দেখো সব মেধা তালিকার ছাত্রছাত্রীরা। এবার দেখো তাদের আমি বলবো ছাত্রীদের কথাটাই এই আন্দোলনে দেখো বেশি রয়েছে। অর্থাৎ আমি বলবো যে ছাত্রীদের অর্থাৎ মহিলা সমাজ অর্থাৎ নারী সমাজ কিন্তু তখন পিছিয়ে ছিল না। তিনি আচ্ছা গেল প্রীতিলতার মতো তিনি ছাত্রীর সঙ্গে তিনি ডিনামাইট ষড়যন্ত্র 1930 থেকে 31 এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটাও ইম্পর্টেন্ট। এইটি ছিল অর্থাৎ জেলবন্দি কয়েকজন বিপ্লবীর অনন্ত সিং, গণেশ ঘোষ প্রমুখ পালানোর সুযোগ করে দেওয়ার এই পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনাটি ফাঁস হয়ে যায়। তারপর মাস্টারদা তাকে ইউরোপিয়ান ক্লাবে অভিযানের মূল দায়িত্ব দেন। তাহলে দেখো এবার এই যে পরিকল্পনাগুলো ফাঁস হয়ে যাওয়া, তো তখনও কিন্তু আমাদের সমাজে এখন যেমন কিছু নিষ্ঠুর অর্থাৎ কুমনোভাব অর্থাৎ দেশদ্রোহী বলে যারা পরিচিত, এরকম কিছু মানুষ এখন আর সমাজেও আছে, তখনও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তো তারাই কিন্তু এই খবরগুলো দিয়ে দিতেন ইংরেজ পুলিশের হাতে। কিন্তু তাতেও কি রক্ষা পেয়েছে? আমরা কিন্তু 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা নিয়েছি, ইংরেজদেরকে আমরা কুত্তার মতো তাড়িয়ে দিয়েছি। কিন্তু এই অভিযান শুরুর এক সপ্তাহ আগে তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান। তো এই যে খবরগুলো ওনারা কিন্তু পেয়ে যান এবং আমাদের দেশীয় কিছু মানুষদের জন্য অর্থাৎ নিজ মনের মানুষদের জন্য তারাই কিন্তু এই খবরগুলো দিতেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি মাস্টারদার নির্দেশে গাঢ়া গাঁথান। 3 মাস পর 19 মে 1933 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় তিনি ধরা পড়েন এবং বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1939 খ্রিস্টাব্দে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1943 খ্রিস্টাব্দে তিনি তৎকালীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিসি যোশীকে বিবাহ করেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ এই চট্টগ্রাম অভ্যুত্থান। তাহলে আমরা এটা পড়লাম, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে ইতিহাস পড়া মানেই সাল সম্পর্কে কিন্তু একটা জ্ঞান থাকার দরকার আছে। এই সাল সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর একটু কঠিনই হয়ে যাবে। তাই আমি বলবো যে তোমরা এক কাজ করবে, 1700 থেকে 1700, 1800, 1900 এই তিনটেই তো মনে রাখার মতো বিষয়গুলো ঘটেছে অর্থাৎ ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, তার আগের ঘটনাগুলো ঠিকঠাক মনে রাখলেই কিন্তু আমাদের ইতিহাস পড়া সহজ হয়ে যাবে। তাই বলবো এই সালগুলোকে স্টেপ বাই স্টেপ ভাগ করে নেবে, অর্থাৎ 17, 18, 1900, তারপর 1917, 1918, 1919 এই সালগুলোকে সুন্দরভাবে লিখে নিতে হবে এবং পাশে পাশে তার ঘটনাগুলো লিখে নিতে হবে, তাহলে মনে থাকবে। আর এটা তোমরা এক কাজ করবে যে এই কাজগুলো হচ্ছে যে একদম সহজ, একটা ক্যালেন্ডারের পিছনে লিখবে, বিছিয়ে পুরো সালটা লিখে দেবে এবং সেটা দেয়ালে ঝুলিয়ে রাখবে এবং শোবার সময় ওইটাকে উল্টো করে দেবে, অর্থাৎ যেদিকে লেখা আছে সেটা বের করে দেবে। দেওয়ার পর পড়া হয়ে গেল, আবার সকালবেলা উঠে সেটাকে উল্টে দেবে। তাহলে কি হবে, এই পাঁচালি পড়ার মতন কিন্তু এই সালগুলো আমাদের মাথায় সেট হয়ে যাবে, আমরা দেখার সাথে সাথে উত্তরগুলো লিখতে পারবো। এবার আসবো যে নারী আন্দোলনের বৈশিষ্ট্য। দেখো নারী আন্দোলনের কিছু বৈশিষ্ট্য থাকে। তো 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার, পশ্চিমী ভাবধারার অনুপ্রবেশ এবং নবজাগরণ নারী সমাজকে নবচেতনার উদ্বুদ্ধ করে। 20 শতকে ভারতীয় নারী সমাজের
আন্দোলনে সামিল হন, তবে তাদের ভূমিকা ছিল পরোক্ষ। বেশিরভাগ ক্ষেত্রেই তারা পুরুষের সহযোগীর ভূমিকা পালন করে। একমাত্র সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীকে সম্পূর্ণ অন্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। এক্ষেত্রে পুরুষের থেকে তারা কোনো অংশে পিছিয়ে ছিল না। আমি বলেছি যে নারী সমাজ কিন্তু সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ, তারা কিন্তু প্রাণ হাসতে হাসতে দিতে পারে। একজন মা দেখো দেখো না কেমনভাবে তার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারে, অর্থাৎ প্রাণটাও দিতে পারে। তো এই অবস্থা কিন্তু আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে। এই দেশ মাতাকে রক্ষা করার জন্যই কিন্তু নারীরাই সবার আগে এগিয়ে আসে। অবশ্য এই জাতীয়তাবাদী আন্দোলনে বা সশস্ত্র বিপ্লবী আন্দোলন কোনো ক্ষেত্রেই সমাজের নিম্নবর্গের নারীর নেতৃত্বে দেওয়া লক্ষ্য করা যায় না। এমনকি গান্ধীজি পরিচালিত কংগ্রেসি আন্দোলনগুলিতে সমাজের উচ্চবিত্ত মহিলারাও সবসময় অগ্রভাগে থাকতেন। তাহলে দেখো এই এই এখানে কিন্তু যে গরিব নাই থাকবে এমন নয়, অর্থাৎ সমাজের শ্রেষ্ঠ মহিলারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তো স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হলো, কিন্তু আজও এই প্রান্তিক স্তরের নারীর অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। এটাই কিন্তু দুঃখের, যে এটা কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়, এটা কিন্তু আমাদের নজর দিতেই হবে, এটাকে পরিবর্তন করতেই হবে। এখান থেকে একটা টুকরো খবর চিত্রের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখা যাচ্ছে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। দেখো এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের এক স্বতন্ত্র নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী বাহিনী বা ঝাঁসি বাহিনী। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের ঝাঁসি রানী লক্ষ্মীবাই এর স্মরণীয় অবদান স্বীকৃত হিসেবে নেতাজি এই বাহিনীর নামকরণ করেন। তাহলে দেখো একটা সমাজের শ্রেষ্ঠ জিনিসকে তো নামকরণ করতেই হবে, তাই এটাও করা হয়েছিল। এটি ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সুভাষচন্দ্র বসুর কংগ্রেসের সভাপতি থাকাকালীন 1938 থেকে 39 সামরিক বাহিনীতে নারীদের যোগদানের ভাবনা চিন্তা করেন। এবার চলে আসবো আমরা ঠিক পরের পাতাতে এসেই আমরা দেখব যে এখানে কিন্তু একটা জিনিস, যে পরে তিনি যখন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন, তখন তার মধ্যে পূর্ণ ভাবনা কাজ করে এবং সক্রিয় উদ্যোগ এবং জাপানের সহযোগিতায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের প্রায় 1500 অর্থাৎ 1500 মহিলাকে নিয়ে এই বাহিনী গঠন করা হয়। 1943 খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি এই বাহিনী গঠন করেন এবং এর নেতৃত্বভার সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক লক্ষ্মী স্বামীনাথন অর্থাৎ বিয়ের পর লক্ষ্মী সাউগল হয় এর হাতে তুলে দেন। 1945 খ্রিস্টাব্দে ইম্ফল অভিযানে এই বাহিনী অংশ নেয় এবং ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ব্রিটিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হন। দেখো গ্রেপ্তার হওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার, গ্রেপ্তার হয়েও কি শান্তি আছে? অর্থাৎ আমাদের নারী বাহিনী এতটাই সক্রিয় যে তারা হাসতে হাসতে প্রাণ দিতে পারে, এবং সেখানে দেখা গেছিল এই কল্পনা দত্তের মতোও কিন্তু এরকম অনেক মানুষকে অর্থাৎ মহিলাকে দেখা যায় যারা কিন্তু হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। এবার আসবো এটা একটা সময়কাল অর্থাৎ খ্রিস্টাব্দর ঘটনা, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে পড়ে নেবে, এটা পড়াটা খুব জরুরি। কারণ হচ্ছে কি এখানে দেখো সাল ওয়াইজ আছে, দেখো 1902 থেকে পরপর 6, 12, 22, 23 এরকম পরপর রয়েছে। এইরকমভাবে আমি বলছি যে তোমরা কিন্তু ক্যালেন্ডারের পিছনে যেগুলো তোমাদের জানা আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো জানো না সেইগুলোকে লিপিবদ্ধ করে রাখতে হবে, এবং সেটা সেই সকাল সন্ধে পাঁচালি পড়ার মতন কিন্তু অর্থাৎ মন্ত্র পাঠের মতো করতে হবে। তাহলে কিন্তু দেখবা পরীক্ষার হলে ঢুকে ইতিহাস পরীক্ষা মনেই হবে না, সাল যেন চোখে ভাসছে, এরকম একটা ব্যাপারটা হয়ে যাবে। এবার চলে আসবো আমরা যে বিংশ শতকে ভারতের ছাত্র সমাজের চরিত্র, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। সব দেশে সর্বকালের যুব শক্তি অর্থাৎ ছাত্র সমাজ হলো প্রতিবাদের সবচেয়ে বড় মুখ। তাদের কথাই কিন্তু শেষ কথা, অর্থাৎ তারা কোনো কিছু মানে না। সেই 18 বছর কবিতায়, কাজী নজরুল ইসলামের কবিতায় কিন্তু আমরা পড়েছি 18 বছর কোনো কিছু মানে না। তাই আমি বলবো যে এই ছাত্র সমাজকেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। বিংশ শতকের ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় না। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন, সব ক্ষেত্রেই ছাত্ররাকে ছিল আন্দোলনের মূল চালিকা শক্তি। এই ছাত্র সমাজের একটি অংশ আবার বৈপ্লবিক কার্যকলাপে আকৃষ্ট হয়। বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতিগুলি এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে এবং সারা দেশের কাছে বাংলা হয়ে ওঠে পথপ্রদর্শক, এবং বাংলার মাটি থেকেই প্রথম সক্রিয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের উৎপত্তি হয়। অর্থাৎ বাংলাটাকে আমরা কমা ভাববো না। তাই এবার চলে আসবো আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং ছাত্র সমাজের ভূমিকা। দেখো এই বড়লাট লর্ড কার্জন
বঙ্গভঙ্গর পরিকল্পনা করেন 1905 সালে। অর্থাৎ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলন দুটি পৃথক ধারায়, অর্থাৎ দুটি পৃথক ধারায় পরিচালিত হয়। এক হচ্ছে বয়কট ও স্বদেশী। তারা দেখো এই কৃষ্ণ কুমার মিত্র তার এই সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কটের ডাক দেন। ছাত্র সমাজ বয়কট ও স্বদেশীর কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। এবার চলে আসবো আমরা 105 থেকে 106 পাতায় চলে আসবো। 106 পাতায় চলে এসে দেখো 1905 খ্রিস্টাব্দে 1905 খ্রিস্টাব্দে দেখো 1905 খ্রিস্টাব্দে একটু নিচে নামিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে। দেখো 1905 খ্রিস্টাব্দে 17 জুলাই 18 জুলাই কলকাতায় রিপন কলেজে বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ যেটা, এই বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। আর 31শে জুলাই কলকাতায় বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের নিয়ে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গঠিত হয়। এই ছাত্ররা এই গোলদিঘির প্রাঙ্গণে সমবেত হয়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 7ই আগস্ট কলকাতার টাউন হল এর সভায় কলেজ স্কোয়ার থেকে 5,000 ছাত্র মিছিল করে এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনিও দেখেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এই আন্দোলনে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করেন এবং তাদের এই স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করা হয়। এবার চলে আসবো যে ডন সোসাইটি 1902 সালের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছাত্রদের ঐক্যবদ্ধ করার কাজে এগিয়ে আসেন এবং ছাত্ররা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করে বিদেশি পণ্যের দোকান পিকেটিংয়ে অংশ নেয় এবং সরকার ছাত্রদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য 1905 সালে বিভিন্ন দমনমূলক সার্কুলার জারি করেন। এগুলোর মধ্যে দেখো উল্লেখযোগ্য হলো যে কার্লাইল সার্কুলার, অর্থাৎ 10ই অক্টোবর, লিওন সার্কুলার 16ই অক্টোবর, আর পেডলার সার্কুলার 21 অক্টোবর। দেখো একটা মাসের মধ্যে কতগুলো সার্কুলার জারি হলো করে ছাত্রদেরকে দমানোর চেষ্টা করতে হলো, কিন্তু সেটা কি সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। এই সমস্ত কালা আয়নের মোকাবিলায় সতীশচন্দ্র বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। দেখেছো কত সুন্দর। এই কার্লাইল সার্কুলার অ্যান্টি কার্লাইল সার্কুলার অর্থাৎ অ্যান্টি সার্কুলার সোসাইটি। দেখো এই বাংলার সরকার মুখ্য সচিব টমাস কার্লাইল 1905 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর এই এক দমনমূলক সার্কুলার জারি করেন। ছাত্রদের সভা সমিতিতে যোগদান করা এবং বন্দে মাতরম ধ্বনি দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অর্থাৎ কি করা যাবে না, যে সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না, আবার বন্দের মাতরম ধ্বনিও তোলা যাবে না। তাহলে দেখো আমার দেশেই আমরা বলবো সেটা আমরা বলতে পারবো না, কিন্তু সেটা অন্যদের কথায় চলতে হবে। এটা কত বড় অন্যায় তোমরা তো বুঝতেই পারছো। যে আরও বলা হয় যে এই নির্দেশ অমান্য করলে সরকারি স্কুল থেকে ছাত্রদের বিতাড়িত করা হবে। তাতে কি হয়েছে, যে ছাত্রদের বিতাড়িত করুক না কেন, তার আগেই দেখো কিরকম এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুদান বন্ধ করে দেওয়া, অর্থাৎ টাকা দেওয়া হবে না এবং অনুমোদনও বাতিল করে দেওয়া, অর্থাৎ স্কুলটাই থাকবে না। তাহলে দেখো সরকার এই সার্কুলার বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। আর কৃষ্ণকুমার মিত্র এর সভাপতিত্বে শচীন্দ্র প্রসাদ বসু সম্পাদক হন। এই সোসাইটির প্রধান উদ্দেশ্য কি দেখো, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। ওরা বলেছে করতে হবে না, আমরা বলবো করতে হবে, অর্থাৎ এনারা বলেছেন করতেই হবে। আর স্বদেশী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের উৎসাহ দান করা এবং সরকারি প্রতিষ্ঠান থেকে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষা লাভের ব্যবস্থা করা, এটা কিন্তু করেছিলেন। এবার দেখো যে পরে আসবো যে অহিংসা অসহযোগ আন্দোলন এবং ছাত্র সমাজের ভূমিকা। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলনে কৃষিজীবী, শ্রমিক, সরকারি চাকরিজীবী, আইনজীবী প্রমুখ নানা স্তরের মানুষের সঙ্গে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাংলার ছাত্ররা স্কুল কলেজ বয়কট করে বিদেশি পণ্যের দোকানে পিকেটিংয়ে অংশ নেয় এবং বিলাতি পণ্যে অগ্নিসংযোগের কাজে যুক্ত হয়। অর্থাৎ বিদেশি পণ্য যেখানে দেখবা অগ্নিসংযোগ করে দাও। বাংলায় ছাড়াও বিহার, দেখো বাংলায় শুধু ছিল না, এর সঙ্গে সঙ্গে ছিল বিহার, উড়িষ্যা, অসম, যুক্তরাষ্ট্রে মুম্বাই এবং পাঞ্জাবের ছাত্রদের মধ্যেও এই শিক্ষা প্রতিষ্ঠান বয়কটের হিড়িক পড়ে যায়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না।
সরকারি পৃথক প্রতিষ্ঠানগুলি বয়কটের প্রশ্ন দেখা দেয় যে কেবলমাত্র 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে 90,000 ছাত্র সরকারি স্কুল থেকে বেরিয়ে আসে। তাহলে বুঝতেই পারছো ছাত্র সমাজ কিন্তু সব পারে, তাই এই ছাত্রদাই কিন্তু অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন বা নিয়েছিলেন। এবার আসবো অসহযোগ আন্দোলনের গঠনমূলক কর্মসূচির অঙ্গ হিসাবে দেশের বিভিন্ন স্থানে বহু জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে অসহযোগ আন্দোলনের জেরে বিহারে 442টি, বাংলায় 190টি, মুম্বাইয়ে 189টি, যুক্তপ্রদেশে 137টি ও বর্তমান অন্ধ্রপ্রদেশে 92টি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এবার এরই সাথে সাথে দেখো যে এদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি, কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বারাণসী বিদ্যাপীঠ, আর জামিয়া মিলিয়া ইসলামিক প্রভৃতি। দেখো আমরা যে বলবো যে আমরা অন্য ধর্মের মানুষ, আমরা হিন্দু, আমরা মুসলমান, এই নিয়ে আমরা কখনো কখনো মারামারি করি। তো দেখো সেই সভ্যতার শুরু থেকেই, অর্থাৎ আমাদের দেশ যখন থেকে স্বাধীনতা অর্জন করবে এই সময় থেকে তারা কিন্তু কোনো অংশেই, অর্থাৎ মুসলমানরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিলেন না, তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাই আমি বলবো ভারতবর্ষ সর্বভাষাভাষী সব মানুষের দেশ, অর্থাৎ সর্বধর্মের দেশ। এখানে সব মানুষ তাদের সমান অধিকার, সব মানুষের কিন্তু সমান অধিকার কিন্তু আছে। তাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে বহু বিদ্বান মানুষ সরকারি লোভনীয় চাকরি ছেড়ে সাধারণ বেতনে শিক্ষকতার কাজ ছেড়ে দেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুভাষচন্দ্র বসু প্রথম, দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাম করা একজন, লালা লাজপত রায়, আচার্য নরেন্দ্র দেব ও ডক্টর জাকির হোসেন প্রমুখ। দেখো উনিও আছেন, দেখো মুসলমান এদিকে কিন্তু আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা এটা কিন্তু ভেদাভেদ কখনোই ভুলিনি, আজও ভুলছি না, এরপরেও ভুলব না। তো এই আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এবার আসবো এই চৌরাচৌরির হিংসাত্মক ঘটনা 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। গান্ধীজি রাজনীতির প্রাঙ্গণে দীর্ঘকাল সক্রিয় ছিলেন। অবশেষে তিনি 1930 খ্রিস্টাব্দের শুরুতে তার এই রাজনীতির নীরবতা ভঙ্গ হয়। তিনি পূর্ণ স্বরাজের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনে দুটি পর্বে পরিচালিত হয়, একটা হচ্ছে যে 1930 থেকে 31 খ্রিস্টাব্দ, আর একটা 2 নম্বর হচ্ছে 1932 থেকে 34 খ্রিস্টাব্দ। এই দুটি পর্বেই ছাত্রদের যোগদান ছিল চোখে পড়ার মতো। গুজরাট, মধ্যপ্রদেশ, বাংলা, যুক্তরাষ্ট্র, বিহার, উড়িষ্যা, অসমের ছাত্ররাও স্কুল কলেজ বয়কট করে ব্যাপক সংখ্যায় ছাত্র আন্দোলনে যোগ দেয়, অর্থাৎ এই আন্দোলনে যোগ দেয়। গুজরাটের আহমেদাবাদ, সুরাট ও খেদা জেলায় ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করে। এর প্রভাবে মধ্যপ্রদেশের প্রায় সমস্ত সরকারি মহাবিদ্যালয়, 18টি উচ্চ বিদ্যালয় এবং 4টি অ্যাংলো ভার্নাকুলার বিদ্যালয় একটানা 3 মাস, আগস্ট থেকে অক্টোবর অর্থাৎ 1930 সালে বন্ধ ছিল। তাহলে দেখো কোনো কারণে আমাদের যেমন প্যান্ডেমিকের সময়, করোনা ভাইরাসের যখন প্যান্ডেমিক হয়েছিল তখন কিন্তু আমাদের স্কুলও বন্ধ ছিল, কিন্তু আমাদের পড়াশোনা চলেছিল। তো এই বাংলার এই আন্দোলনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় আইন পরীক্ষা ভণ্ডুল হয়ে যায়। এই তুলনামূলকভাবে এই যুক্ত প্রদেশের ছাত্রদের মধ্যে স্কুল কলেজ বয়কটের তীব্রতা অনেক কম ছিল। আসামে আইন অমান্য আন্দোলনে স্কুল ছাত্ররা সক্রিয় ভূমিকা নেয়। এখানকার এই শিক্ষা বিভাগের অধিকর্তা কানিংহাম এক নির্দেশিকা জারির মাধ্যমে সরকারি স্কুলে ছাত্রদের রাজনৈতিক কার্যকলাপের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলস্বরূপ প্রায় 3000 ছাত্র স্কুল ছেড়ে দেয়। দেখো ছাত্ররা বলেছিল সব পারে, ছাত্ররা পারে সমস্ত কিছুকে ভেঙে নতুন করে করতে, আবার ভাঙা অর্থাৎ নতুন জিনিসটাকে ভেঙে চুরমার করে দিতেও এটাও জানে। এবার এটুকু একটু জেনে রাখার বিষয় যে 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালন হয়। গান্ধীজি আইন অমান্য করার আগে তারা ইয়ং ইন্ডিয়া পত্রিকায় সরকারের কাছে 11 দফা প্রস্তাব পেশ করেন। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী আরোইন চুক্তি, এটাও ইম্পর্টেন্ট। এখানে কিছু কিছু সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে নেবে, আর আমি তো তোমাদের সামনে শেয়ার করেই দেবো উত্তর সমেত। আপাতত আইন অমান্য আন্দোলন স্থগিত থাকে এবং গান্ধীজি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। এবার আসবো ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনে ছাত্রদের, যেটা এই ভারত ছাড়ো আন্দোলন সেটাই কিন্তু আগস্ট আন্দোলন, তোমরা ভুল করে ফেলবে না। এই ছাত্রদের অংশগ্রহণ ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক। তাদের হাত ধরে এই আন্দোলন শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সুমিত সরকার তার এই আধুনিক ভারত গ্রন্থে লিখেছেন যে
কি শহরের সংঘর্ষ, কি অন্তর্ঘাতের সংগঠক হিসাবে বা কৃষক আন্দোলনের উদ্দীপক হিসাবে ছাত্ররাই ছিলেন প্রথম সারিতে। জাতীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে, দেখো জাতীয় নেতাদের গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে, তাও ইংরেজ সরকার ভালোই বুঝতে পেরেছিল। কিন্তু দেখো 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট অরুণা আসফ আলী মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত নারী ও ছাত্রদের এক বিশাল সভায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এই আন্দোলন দমন করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং বহু মানুষ হতাহত হয়। তো যুক্তরাষ্ট্রের যুক্তপ্রদেশের ভারত ছাড়ো আন্দোলনে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রতিবাদে এই বারাণসী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 5 দিন ধরে টেলিগ্রাম ও টেলিগ্রামের তার সঙ্গে বিচ্ছিন্নকরণ এবং রেলপথ অবরোধ করেন এবং স্থানীয় প্রশাসনের ব্যবস্থাকে অচল করে দেয়। তাহলে দেখো, এবং গুজরাটের আরেকটা দেখো উল্লেখযোগ্য ঘটনা কেমন, যে গুজরাটে স্কুল পড়ুয়াদের নিয়ে এই বানর সেনা, দেখো সেনা কত ধরনের, বানর সেনা খুব ভালো, অর্থাৎ ছাত্র সমাজ বানরদের মতন, আমি বলবো না তোমরা বানর, সরি, এই জন্য আমি বলবো যে ছাত্ররা কিন্তু এরকম লাফিয়ে ঝাঁপিয়ে, অর্থাৎ আমরাও করেছি তোমরাও করছি এবং পরবর্তী ছাত্ররা সেটা করবে নামে এক সংগঠন গঠন করে। আর আমাদের ছাত্ররা দেখো ছাত্রদের নেতৃত্বে হরতাল, থানায় অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনার দ্বারা প্রভাবিত আমরা চলে যাবো পরের 7 নম্বর পাতাতে। হ্যাঁ, 7 নম্বর পাতাতে চলে যাব, 100 অর্থাৎ 107 পাতায় চলে যাব। এইটুকুই আজকে তোমাদের শেয়ার করব, তারপরে 8টা পার্ট শেয়ার করব, তাহলে কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, বড়োদায় ছাত্রদের স্কুল কলেজের ছাত্র সংগঠন ধর্মঘট করে। কলকাতায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই সময় ক্লাস বয়কট করে, অর্থাৎ ক্লাস করবো না, মিছিল, পথ অবরোধ এবং সমাবেশে সামিল হয়। অর্থাৎ মেদিনীপুরের জেলায় ছাত্র আন্দোলনের সবচেয়ে তীব্র আকার ধারণ করে। পুলিশ অর্থাৎ পুলিন সেন, উপেন জানা, বীরেন মালা অর্থাৎ বীরেন মাল, গোরাচাঁদ ঘরুই প্রমুখ ছাত্ররা রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবিলায় হাতে অস্ত্র তুলে নেয়। এবার দেখো, এটাই কিন্তু শেষ কথা, অস্ত্র যতক্ষণ পর্যন্ত ছাত্ররা হাতে তুলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার দমেনি। এবার দেখো, বিহারের পাটনায় জাতীয় পতাকা আন্দোলনকে অর্থাৎ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, 7 জন ছাত্রের মৃত্যু হয়। তাতে কি হচ্ছে, আমাদের অগণিত ছাত্র ভারত মাতাকে রক্ষা করার জন্য কিন্তু এগিয়ে এসেছিল। উড়িষ্যায় আন্দোলনে মূলত ছাত্ররাই নেতৃত্ব দেয়। সরকারি প্রতিবেদনে উড়িষ্যার আন্দোলনকে পুরোপুরি ছাত্র বিরোধী বলে উল্লেখ করা হয়েছে। সিন্ধু প্রদেশের রেল লাইন উপড়ে ফেলার অপরাধে এই 17 বছর বয়সী হেমু কালাতিনকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো, খুব প্যাথেটিক, যে ঘটনাগুলো পড়লে আমাদের কিন্তু এখনো গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে, অর্থাৎ গায়ে কাটা দেয়। আমরা কিন্তু চাই যে কোনো অবস্থাতেই ছাত্ররা কিন্তু সব পারে, ছাত্রদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে, এই আহ্বান কিন্তু আমি রাখি। তো এই পর্যন্ত আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এবং শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে খাতায় তুলে রেখেছি এবং আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নগুলো থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের খুব দরকার হবে, কারণ কি এখান থেকেই সব কোশ্চেনগুলো আসবে। আমি লাইন তুলি সব কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে এই খাতার থেকে একটা সুন্দর করে স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, আমিও সুবিধাজনক করে দিচ্ছি তোলার জন্য। এবার আমরা চলে আসবো প্রশ্নেতে। দেখো, বলছে যে গুপ্ত সমিতির সদস্যরা কি নামে অভিহিত ছিল, অর্থাৎ বিপ্লবী নামে অভিহিত ছিল। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখো। ভগ্নী নিবেদিতা, ননিবালা দেবী, ভিকাজি রুস্তম কামা, কল্পনা দত্ত। 3 নম্বর কথা, তখন কে কত সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ লীলা নাগ 1923 সালে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর দেখো, ভারতের প্রথম ছাত্রী গঠনের নাম কি, অর্থাৎ দীপালি ছাত্রী সংঘ। এটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে সব কটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। 5 নম্বর দেখো, কে কত সালে জয়শ্রী পত্রিকা প্রকাশিত করেন, অর্থাৎ লীলা নাগ 1931 সালে। 6 নম্বর দেখো, যে ফুলতার কার ছদ্মনাম আছে, ফুলতার প্রীতিলতা ওয়াদেদারের ছদ্মনাম। তো তখন কিন্তু ছদ্মনামে না হলে কিন্তু চিনে ফেললে মুশকিল ছিল, তাই এই ছদ্মনাম ধারণ করেছিলেন। তারপর দেখো, 7 নম্বর কোশ্চেন, ইতিহাসে রিপাবলিকান একজন নেত্রীর নাম লেখো, অর্থাৎ প্রীতিলতা ওয়াদেদার।
এবার চলে আসবো আমরা পরের পাতাতে এসে কিন্তু এটাও কিন্তু শেয়ার করে নেবো। শেয়ার করে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এবং প্রশ্নগুলো কিন্তু উত্তর সমেত পেয়ে যাবে। আমি বলেছি সব কোশ্চেনের উত্তর সমেতই পেয়ে যাবে, তোমরা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এবার দেখো চট্টগ্রাম হস্তাকার লুণ্ঠন করা হয় কবে? অর্থাৎ 1930 সালের 18 এপ্রিল বিপ্লব দেবদাদারের নেতৃত্বে। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব কে এই বর্তমানে মানে ক্লাব কি আক্রমণ করেন, কত সালে আক্রমণ করেন? অর্থাৎ মাস্টারদা সূর্য সেন 1932 সালে 24 সেপ্টেম্বরে আক্রমণ করেন। 10 নম্বর কাজ দেখো, ডিনামাইট ষড়যন্ত্রের নেত্রী কে ছিলেন? অর্থাৎ কল্পনা দত্ত 1930 সালে। 11 নম্বর দেখো, এশিয়া মহাদেশের প্রথম নারী বাহিনীর নাম কি? অর্থাৎ ঝাঁসি বাহিনী, এটাও ইম্পর্টেন্ট। সঞ্জীবনী পত্রিকার লেখক কে? কৃষ্ণকুমারী মিশ্র অর্থাৎ মিত্র। 13 নম্বর কোশ্চেন, কত সালে কোথায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয়? 1905 সালে 31শে জুলাই। 14 নম্বর কোশ্চেন দেখো, কে অ্যান্টি সার্কুলার গঠন করেন? অর্থাৎ সতীশচন্দ্র বসু অ্যান্টি সার্কুলার গঠন করেন। তারপরে চলে আসবো আর একটা পাতা রয়েছে, একটা পাতাতে কিছু কোশ্চেন রয়েছে, তা আমি তোমাদের সামনে 20টা কোশ্চেন এখান থেকে শেয়ার করেছি। এই চ্যাপ্টার থেকে আলোচনার শেষেও কিন্তু আরও বড় কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো, সেটা পার্ট 3-তে গিয়ে এই ছোট কোশ্চেনের সাথে বড় কোশ্চেন উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব এবং এটা তোমাদের আমি প্রতিশ্রুতি দিলাম, অবশ্যই খুব শীঘ্রই সেটা নিয়ে আসছি। এবার আসবো যে 15 নম্বর কোশ্চেন। এই 15 নম্বর কোশ্চেন থেকে অহিংসা অসহযোগ আন্দোলন কার নেতৃত্বে গঠন করা হয়? অর্থাৎ 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অহিংসা অসহযোগ আন্দোলন হয়। 16 নম্বর কোশ্চেন, কত সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত? 1931 সালের 5ই মার্চ। 17 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক ভারত গ্রন্থের লেখককে? সুমিত সরকার। 18 নম্বর কোশ্চেন দেখো, বানর সেনার দল কারা গঠন করেন? অর্থাৎ গুজরাটের স্কুল পড়ুয়াদের নিয়ে এটা করানো হয়, অরুণা আসফ আলী। 19 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু প্রদেশে রেল লাইন উপড়ে ফেলার অভিযোগে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? দেখো হেমু কালাতনকে এই ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো 20 নম্বর কোশ্চেন দেখো, হোম রুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1916 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। তাহলে এই ছিল আজকে যে সম্ভাব্য প্রশ্ন, অর্থাৎ থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অবশ্যই তোমরা ভালো করে পড়বে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কি হবে, আমিও উপকৃত হব। কীরকম উপকৃত হব? উৎসাহিত হব। উপকৃত হওয়ার চেয়ে উৎসাহিত বেশি হব তোমাদেরকে জানানোর জন্য, আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু বড় কোশ্চেনের উত্তর সমেত এবং ছোট প্রশ্নের উত্তর সমেত তোমাদের সামনে আসছি খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।